হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে। আর আজকে আমরা শুনবো আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনে অভিশপ্ত রাত গল্পটি। গল্পটির লেখক কৃষ্ণগোপাল গুপ্ত। তো চলুন বেশি দেরি না করে আজকে ওনার গল্পটি শুরু করা যাক। প্রায় ঘন্টা পাঁচেক জার্নি করে অনুপমরা যখন পুবালিতে তাদের নতুন ফরেস্ট বাংলোতে এলো, তখন সন্ধ্যা প্রায় আসন্ন। বাংলোর নেপালি জিপসি ড্রাইভার রাজুকে বকশিস দিয়ে বিদায় করতেই খয়াটে চেহারার মধ্যবয়স্ক একজনকে চোখে পড়ল। চাবির গোছা হাতে দাঁড়িয়ে আছে। মনোরমা গাড়ি থেকে নেমে দূরের নীল পাহাড়টাকে তখন দেখছে। আকাশ থেকে উঁকি দিচ্ছে ক্রমশ গাঢ় হতে থাকা থালার মতো চাঁদ। কি দারুণ না পম, মনে হচ্ছে সামনেই পূর্ণিমা। মা 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 দেখো, চকচকে কত বড় একটা পাহাড়। 5 বছরের সুরজ দুবার লাফিয়ে নিল আনন্দে। এত সুন্দর জায়গা তো ও আর আগে দেখেনি। ওটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা, তাই না? অনুপমের কথায় খয়াটে লোকটি মাথা নাড়ল। তারপর গম্ভীর মুখে বলল, आपका सामान मैं ऊपर लेके जा रहा हूँ। मेरे को जल्दी मेरे गांव में जाना है, तो सर अगर जल्दी आएगा तो बड़ी मेहरबानी होगी। তোমার নামটা? অনুপমের সঙ্গের বড় সুটকেসটা ওর হাতে তুলে দিয়ে জিজ্ঞাসা করল। जी गौतम भुजल सर। তুমি বাংলা বোঝো তাহলে? ছেলের হাত ধরে সিঁড়ি ভাঙতে ভাঙতে মনোরমা বলল। थोड़ा थोड़ा बोल भी सकता हूँ, संभल के आइए। বাবা, বাড়িটা কি সুন্দর তাই না? হ্যাঁ বাবা, পাহাড়ি বাংলো সব এরকম সুন্দরই হয়। অনুপম সুরজের প্রশ্নের উত্তর দিয়ে মোবাইল বার করে কয়েকটা ছবি তুলল। প্রায় রাস্তা থেকে 3 তলা ওঠার পর ওদের সাজানো বাংলো। রেঞ্জারে প্রমোশন হওয়াতেই আপাতত এই বিটে বদলি অনুপম। এর আগে রাজ্যের বিভিন্ন জঙ্গলে কাজ করার অভিজ্ঞতা ওর আছে। ওরা ওপরে উঠতেই গৌতম হাত জোড় করে দাঁড়ালো। सर मेरे को अभी निकलना है, क्योंकि मेरा गांव यहाँ से पैदल चलने से भी आधा घंटा लगेगा, 7 किमी बाय रोड। आप लोग के लिए मैं राइस सब्जी और डीम कारी बनाया, लेकिन आपको अच्छा लगेगी ना बुरा वो तो मेरे को पता नहीं, तो मुझे माफ़ कर दीजिएगा। मैं फिर कल सुबह चलाऊँगा, अब इजाज़त दीजिए। অনুপম পকেট থেকে একটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে গৌতমের পিঠ চাপড়ে দিল। তারপর সবাই মিলেই ঘরে ঢুকল। পাশাপাশি 2টো রুম, তার একটা বেডরুম আর একটা ডাইনিং। সংলগ্ন রাস্তার দিকে কিচেন, টয়লেট আর ব্যালকনি। অনুপম আর মনোরমা ঘরে ঢুকে জিনিসপত্র রাখতে রাখতে সুরজ একবার ব্যালকনি থেকে ঘুরে এলো। এখন চারিদিকে অন্ধকার, তাই কিছুই দেখতে পেল না। তবে এই প্রথমবার এত উঁচু পাহাড় দেখে ওর ভারী আনন্দ হয়েছে। দূরের অন্ধকারের দিকে তাকাতে তাকাতে মনে হলো একজোড়া আলোর বিন্দু যেন ক্রমশ এগিয়ে আসছে। হঠাৎ পিঠে একটা ঠান্ডা হাত পড়তেই চমকে উঠে পিছন ফিরল। তোমাকে কতবার না বলেছি সুরজ, এটা পাহাড়, গায়ে সব সময় গরম জামা দেবে। কোনো কথা শুনতে চাও না কেন? অনুপম বাচ্চাকে বকলেও সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল। তারপর ঘরে এলো। কিশোরদা আগে বলেনি যে এখানে ইলেকট্রিসিটি নেই, এমনকি সোলার লণ্ঠনও নেই, মোমবাতিই ভরসা। পম, দেখো তো বাইরে কোনো জল রাখা কিনা, বাথরুমে আবার জল সব শেষ। মনোরমার ডাকে অনুপমের হুঁশ ফিরল।
সত্যি কি জায়গাতে ট্রান্সফার নিয়ে এলো রে বাবা। ভাবতে ভাবতে একটা জল ভর্তি বালতি মনোরমাকে দিয়ে এলো। কিছুক্ষণ পর বাথরুম থেকে হঠাৎ মনোরমার একটা চিৎকার ভেসে এলো। সে দরজা খুলে বেরিয়ে এলো ভয়ার্ত চোখে। কি হলো, কি হলো গো? অনুপমের জিজ্ঞাসু চোখের দিকে তাকিয়ে মনোরমা বলল, একজন কেউ দাঁড়িয়ে ছিল জানালার পাশে। হতেই পারে না মন, ওদিকে তো দাঁড়াবার মতন কোনো জায়গাই নেই। বাথরুমের পিছনেই তো গভীর খাদ। তুমি মনে হয় কিছু ভুল দেখেছো। আমি কিন্তু স্পষ্ট দেখেছি পম, একটা গেরুয়া আলখাল্লা পরা কেউ দাঁড়িয়ে। মা জানো, আমি না দুটো চোখ দেখেছি জঙ্গলে। ওটা কি ছিল? তুমি আর একা একা বারান্দাতে যাবে না রাতে, বুঝলে? আমরা তো সবে এসেছি, সব দেখে শুনে নিতে কদিন সময় লাগবে। একটু ধাতস্থ হয়ে চিরুনি দিয়ে চুল আছড়াতে আছড়াতে মনোরমা বলল। তারপর সবাই ঘরে বসে আড্ডা দিতে বসল। সন্ধেবেলাতে কারোর আর চা খাওয়া হলো না, এমনকি বাচ্চার গুঁড়ো দুধও গরম করা গেল না। কারণ একটাই, না আছে কোনো গ্যাস, না আছে কোনো উনুন। একটা কাঠের উনুন বাইরে আছে বটে, তবে তাতে রান্না করা মনোরমার পক্ষে সম্ভব না। অনুপম বুঝতে পারল যে কেন এখানকার অফিসাররা ঘন ঘন ট্রান্সফার নেয়। ভাগ্যিস আজকের ডিনারটা গৌতম কোনো রকমে করে গেছিল। তবে তা কেমন হলো তা বলার অপেক্ষা রাখে না। অনেক দিনের পর আজ ক্যান্ডেল লাইট ডিনার হলো, এই যা। বেসিনও নেই, মগে করে বারান্দায় গিয়ে হাত ধুতে হলো। বাড়িতে থাকলে যেখানে ওরা রাত 12টার আগে শোয় না, সেটাই আজ 9টায় সারতে হলো। যদিও শোয়ার পর অনেক রাত পর্যন্ত কারোর ঘুম আসেনি। এই এপ্রিল মাসেও জব্বর ঠান্ডা, লেপগুলো যেন বরফ হয়ে আছে। আর হবেই না বা কেন, প্রায় 2500 মিটারের বেশি উঁচু এই স্থান। চারিদিকে ছিচি পোকার ডাক, অথচ অন্য কোনো বন্য জন্তুর ডাক শোনা গেল না। অথচ এটা বিভিন্ন প্রজাতির লেপার্ডের স্বর্গরাজ্য। জায়গাটা সিঙ্গলীলা ফরেস্টের অন্তর্গত। ধোত্রে ফরেস্টের ভিতর দিয়ে অনেক ভিতরে ঢুকতে হয়। কোনাকুনিভাবে ধোত্রে আর মানভঞ্জমের মাঝামাঝি গহীন বনের ভেতর। পুবালি নামটাও তাই সবার অচেনা। রাতে বেশ দেরিতেই ঘুম এলো অনুপমের, কিন্তু মাঝরাতে হঠাৎই ঘুম ভেঙে গেল। অলোক নিরঞ্জন! কে কে ওখানে? ঘুম ভেঙে ধরফর করে উঠে বসলো অনুপম। ওর স্পষ্ট মনে হলো কেউ যেন গেরুয়া আলখাল্লা পরে এখানে এসেছিল। আর ওই অলোক নিরঞ্জন কথাটাও ও স্পষ্ট শুনেছে। একমাত্র সাধুরাই মহাদেবের উদ্দেশ্যে এই শব্দ প্রয়োগ করে বলে ও জানে। পরদিন সকালে দরজায় খটখট শব্দে ঘুম ভাঙল সবার। অনুপম গিয়ে দরজা খুলতেই দেখল গৌতম হাসি মুখে দাঁড়িয়ে। বেশ সুন্দর বাংলাতেই বলল, কি সাহেব, ঘুমটুম হলো? মনোরমাকে দেখে নমস্কার করে বলল, गुड मॉर्निंग मैडम, कैसा रहा पहला दिन? मैं बहुत शर्मिंदा हूँ, कल जल्दी जल्दी जाना पड़ा। অনুপমরা দুজনেই একসঙ্গে গুড মর্নিং বলল। গুড মর্নিং, এসো এসো। তারপর মনোরমা বাথরুমে ঢুকতে অনুপম বলল, রাতটা ভালোই কাটালাম, তবে ফের? অলোক নিরঞ্জন কথাটা ইচ্ছে করেই চেপে গেল অনুপম। মুখে বলল, अच्छा गौतम भाई, हम लोग इतना घटिया बंगलों में कभी रुके नहीं।
আচ্ছা, বিদ্যুৎ যখন নেই তখন সোলার পাওয়ারও তো রাখতে পারতে। सोलर सिस्टम तो है सर। एक महीना कोई साहेब आसिलो ना बोले আমি বন্ধ করকে রাখছি এই স্টোর রুমে। গৌতম হাত জোড় করে বলে। স্টোররুমটা গতকাল সন্ধে হয়ে যাওয়াতে আর দেখতে পায়নি ওরা। গেটের ডান দিকে একটু নিচেই রয়েছে ঘরটা। অনুপমের সামনেই দরজা খুলল গৌতম। পাশে আরও একটা ঘর। সেদিকে চোখ পড়তেই অনুপম জিজ্ঞাসা করল, এটা কিসের? জি স্যার, এটা গার্ডদের জন্য। আগে দুজন থাকতো, পরে সেন সাহেব কা अचानक मौत हो जाने के बाद কেউ আর থাকতে চায় না। এই সেন সাহেবটা কে? অনুপম প্রশ্নটা করে ভাবতে বসলো যদি পুরনো কোনো ব্যাচমেটকে মনে পড়ে। सेन साहब का पूरा नाम अशोक सेन। 3 साल पहले उसको सांप ने काटा था इधर। সাপ? এখানে তো সাপ সেরকম থাকার কথা না। অন্তত আমার কাছে যা তথ্য আছে তাতে সাপের সংখ্যা থাকলেও খুবই কম হওয়া উচিত। তা যাই হোক, ওনাকে কি হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি? না স্যার, इधर अस्पताल तो बहुत दूर और जगहटा भी सुनसान আছে। गांव भी नहीं है इधर। অশোক সেন নামটা বড়ই চেনা চেনা লাগছে। যাই হোক, অনুপম কথা না বাড়িয়ে সোলার সিস্টেমটা গৌতমের সঙ্গে ধরাধরি করে বার করল। তারপর কিছুক্ষণের মধ্যে ফিটিংও হয়ে গেল। গৌতম বাংলা হিন্দি মিশিয়ে কথা বলতে বলতে কাজ করতে লাগলো। 3 बरस आगे भी कोई समस्या नहीं था, लेकिन वो सेन साहब के मौत के बाद वो दोनों गार्ड भी अचानक भाग गया और उसका भी मौत हो गया। क्यों? স্টোররুমটা ভালো করে ঘাঁটতে গিয়ে গৌতমের কথায় অনুপম চমকে উঠল। वो दोनों भूत देखा था इधर। ভূত? এখানে আবার ওসব আছে নাকি? যত সব রাবিশ। ना सर, कुछ तो है, किंतु अपनी भय पावेन सुन ले, इसीलिए मैं आपको बोलूँगा नहीं। আচ্ছা, ওই বাক্সে কি আছে? হঠাৎ একটা পুরনো টিনের বাক্সের দিকে চোখ পড়তে অনুপম জিজ্ঞাসা করল। এই প্রশ্নে গৌতম কেমন যেন একটা থতমত খেয়ে গেল। ও কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু এমন সময় গাড়ি নিয়ে ড্রাইভার রাজু এলো। ওকে দেখে কথাবার্তা অসম্পূর্ণ রেখেই অনুপম ছুটে এলো। রাজু, আমাদের কিছু জিনিস নিয়ে আসতে হবে। বৌদির এই সাংসারিক টুকিটাকি আর কয়েকটা বাংলো সরঞ্জাম। তার টাকা অবশ্য আমিই দেব। কোনো অসুবিধা নেই স্যার, আমি মানভঞ্জম থেকে নিয়ে আসছি। রাজু নেপালি হলেও বাংলাটা বেশ ঝরঝর করে বলে। ঠিক আছে, তুমি নোট করে নাও। 2টো বেসিন, একটা হর্স পাওয়ারের মোটর, একটা 500 লিটারের ট্যাঙ্কি, 300 থেকে 400 ফুট পাইপ আর একজন প্লাম্বার মিস্ত্রি। मिस्त्री नहीं लगेगा सर, वो काम আমি পারবো। लेकिन इधर রানিং পানি कहाँ मिलेगा যে আপনি এগুলো ফিটিং করাবেন? গৌতমের কথায় অনুপম বেশ খুশি হলো। বলল, তুমি রান্নাবান্নার সঙ্গে এসবও পারো নাকি? করতে হয় স্যার, वो आप বাংলা में बोलते हैं ना, वो স্বয়ং সম্পূর্ণ, আমি ওটাই আছি। অনুপম ওর পিঠ চাপড়ে বলল, চলো, খাবার বানানোর আগে একটু উপরের পাহাড়ে চড়বো। স্যার আপ চড়িয়েগা? হ্যাঁ, তাইতে আশ্চর্যের কি আছে? আমি নিয়মিত ট্রেক করি, কোনো অসুবিধে নেই। আচ্ছা, আমাদের এই যে বালতি করে জল দিচ্ছ, তা আসছে কোথা থেকে? वो तो सर ऊपरेर একটা ঝোড়া থেকে। पहले दूर जाना पड़ता था, लेकिन वही सेन बाबू के समय में नज़दीक में ही मिल गया। आइए आइए मेरे साथ। গৌতমের কথায় অনুপম এগিয়ে চলল ঝোপঝাড় ভেদ করে। বড় সংকীর্ণ আর খাড়া পথ,
কিন্তু অনুপম সাবলীলভাবে উঠছে দেখে গৌতম বেশ অবাকই হলো। ওক, বড় বাঁশ, ম্যাঙ্গোলিয়া আর রডোডেন্ড্রন গাছের সমাহারের মধ্যে দিয়ে পাহাড় চড়তে বেশ লাগছিল অনুপমের। হঠাৎ পাহাড়ের খাঁজে অতিকায় অর্কিড দেখে থমকে দাঁড়ালো ওরা। আরে, এ তো কোবরা লিলি, প্রচন্ড বিষাক্ত। অনুপমের কথায় গৌতম থমকে দাঁড়ালো, বলল, हाँ सर, ये पॉइजनस है और ये जंगल में बहुत है। কথা বলতে বলতে আবার পথ চলা শুরু হলো। পাহাড়ি জঙ্গলের সৌন্দর্য অনুপম খুব ভালোভাবে উপভোগ করে, কিন্তু আজকের মন্ত্রমুগ্ধতা বেশিক্ষণ স্থায়ী হলো না। গাছগাছালির মধ্যে দিয়ে কিছুটা এসে গৌতম হঠাৎ করে দাঁড়িয়ে গেল। সামনে একটা হিস হিস শব্দ। কি হলো? অনুপম প্রশ্ন করতেই গৌতম হাতের ইশারাতে চুপ করালো। সামনে প্রায় 15 ফুটের শঙ্খচূড়, যাকে কিং কোবরা বলে। ডুয়ার্সের জঙ্গলে হামেশাই যা দেখেছে ও। ওদের থেকে 10 হাত দূরে প্রায় 4 ফুট ফনা তুলে দাঁড়িয়ে। सर, এই জঙ্গলে হাজার কিসেমের সাপ আছে, থোড়া সামাল কে। গৌতমের কথায় অনুপম অবাক হলো। কি বলছো গো? এই জঙ্গলে এত প্রজাতির সাপ এলো কিভাবে? আমার তো সত্যি অবাক লাগছে শুনে। আমার কাছে যতদূর খবর আছে তাতে তো এই জঙ্গলে সাপ থাকা উচিত না। ওদের কথাবার্তার মধ্যেই মিনিট 2 পর সাপটা চলে যেতে ওরা আবার হাঁটা লাগালো। একটু ওপরে উঠতেই চোখে পড়ল ছোড়াটা। তীর তীর করে জল সরু নালীপথে মিশেছে নিচের শ্রীখোলা নদীর সঙ্গে। ঝোড়া থেকে কূপ বানিয়ে তাতে পাইপ সংযোগ ঘটিয়ে জল তুলতে অনুপম উস্তাদ, তাই ঝোড়ার একটু নিচু অংশে দুজন খুঁড়তে লাগলো। মাটিটা কিছুটা ঝুড়ো হওয়ায় আর তাতে সৌভাগ্যজনকভাবে পাথর কম থাকায় তাড়াতাড়ি কাজ হতে লাগলো। কিন্তু হঠাৎই একটা ঘটনাতে দুজনেই চমকে আর থমকে গেল। একটা পুরুষ মানুষের কঙ্কাল, মনে হয় বেশ কয়েক বছর আগেকার। ওরা কিছুক্ষণ হতভম্বের মতো বসে রইল। এই কঙ্কালটা এখানে এলো কিভাবে? অনুপমের প্রশ্নে গৌতম অবাক চোখে তাকিয়ে রইল। তারপর মাথা তুলিয়ে বলল, ताज्जुब की बात है सर, यहाँ कोई लोकालय भी नहीं है। ये कंकाल कहाँ से आया? যেখান থেকেই আসুক, একে এখনই আবার সমাধিস্থ করতে হবে, না হলে পুলিশের কাছে খবর গেলে একেবারে পাগল করে মারবে। ठीक ही बोला है आप, बेकार झूठ झमेला लेने की जरूरत भी क्या है। কথা মতন একটু দূরে আর একটা গর্ত খুঁড়ে তার মধ্যে কঙ্কালটা পুনরায় সমাধিস্থ করে কিছুক্ষণের মধ্যেই বাকি কূপ খোঁড়াও শেষ করলো ওরা। যেহেতু আজকের মধ্যেই কাজটা শেষ করতে হবে, তাই বেলা 12টা নাগাদ রাজু মালপত্র নিয়ে ফিরে আসতেই সমস্ত কাজ 4টের মধ্যে হয়ে গেল। বাংলোর একটা উঁচু জায়গাতে জলের ট্যাঙ্ক লাগিয়ে বেসিন ফিট করে নেওয়া হলো। বাথরুমে কলের পাইপ আর শাওয়ারও লাগানো হলো। মনোরমা তো দেখে দারুণ খুশি। এর মধ্যে রান্নাঘরেও রেডিমেড ছোট গ্যাস বসলো। মনোরমা আজ সন্ধে থেকেই রান্নার সমস্ত দায়িত্ব গৌতমের বদলে নিজেরই কাঁধে তুলে নিয়েছে। অনুপম এখানে এত সব কাজের জন্য প্রশাসনিক অনুমতি আদায়ের জন্য মেল করতে গিয়েছিল, কিন্তু ফোনের টাওয়ার কম বেশি আসলেও নেট কিছুতেই আসছে না। বাধ্য হয়েই রাজুর মারফত একটা চিঠি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে পাঠালো, যাতে দ্রুত অনুমোদন পাওয়া যায়।
সব ফিটিং করার পর দেখা গেল 5 হর্স পাওয়ার মোটরের আর দরকার নেই। জল তার ধর্ম অনুযায়ী পাইপে এমনি ওপর থেকে প্রথমে ট্যাঙ্কে আর তার থেকে বাংলোতে চলে আসছে। এর মধ্যে গৌতমের আবার যাবার সময় হলো। আজ অবশ্য রাজুর গাড়িতেই চলে গেল। সেদিন সন্ধেবেলা মনোরমা চা বানিয়ে নিয়ে এসে ঘরে বসেছে, এমন সময় দরজাতে টোকা পড়তে অনুপম একটু অবাকই হলো। এই জন বিরল স্থানে এখন আবার এলো কে? ও উঠে গিয়ে দরজা খুলতেই দেখলো একজন অন্ধকারে দাঁড়িয়ে। বয়স বোঝা মুশকিল, গলার স্বর একটু ভারী। কি নমস্কার স্যার, আমি দীপক সাহা, দূরের গায়ে থাকি। নাইট ডিউটি করার একটা কাজ চাই। আমাকে ওই কিশোরদা আপনার কথা বলেছিল। আপনি কিশোরদাকে চেনেন? চিনব না মানে? কত বছর ওনার আন্ডারে কাজ করলাম। কাজ করেছেন মানে? আপনি কি ফরেস্ট ডিপার্টমেন্টেই কাজ করতেন? রিটায়ার্ড হয়ে গেছেন? অনুপমের কথায় লোকটা হঠাৎ চুপ করে গেল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তা রিটায়ার্ডই বলতে পারেন। আমি এখানকার সব বিটেই কাজ করেছি, তাই হাতের তালুর মতন সবই চিনি। বাড়ি কলকাতাতে, অবশ্য ক্লোজ কেউ নেই, কারণ আমি তো আর বিয়ে থা করিনি। এখন তো আর চাকরি নেই, ওই দিনের বেলা এগা ওগা ঘুরে বেড়াই, রাতেই ফাঁকা থাকি, তাই একটু কাজ চাই। কিন্তু দীপক বাবু, সরকারি অনুমতি ছাড়া তো আমি আপনাকে রাখতে পারবো না। অনুপমের কথায় দীপকবাবু হাসল, বলল, আমি তো সরকারিভাবে কাজ চাইছি না, ওই রাতটুকু থাকতে চাই। আমাকে থাকা খাওয়ার খরচ টরচ দিতে হবে না, শুধু একটু আশ্রয় চাই, কারণ আমার এখানে কোনো থাকার জায়গা নেই তো। বিনিময়ে রাতে আমি পাহারার কাজ করব। বৃদ্ধের কথায় অনুপম কি করবে ভাবছিল, এমন সময় মনোরমা এসে বলল, আপনি থাকুন বাবা, আমাদের কোনো অসুবিধে নেই। তারপর অনুপমের দিকে তাকিয়ে বলল, গার্ডদের ঘরটা তো ফাঁকাই আছে, ওটাই ওনাকে দিয়ে দাও না। মনোরমার কথায় অনুপম মাথা নাড়ল। ও গিয়ে গার্ডের ঘরটা খুলে দিয়ে এলো। দীপকবাবু ওকে হাত জোড় করে নমস্কার করে শুতে চলে গেল। মনোরমা ঘরে এসে বলল, ভালোই হলো, একে তো বাঙালি, তার উপর বয়স্ক, সব চেনে জানে যখন বলছে, তখন আর অসুবিধে কি? ঠিকই বলেছ, তাছাড়া গৌতম তো আর রাতে থাকবে না। অনুপম চা মুখে দিয়ে বলল, সেদিন রাত্রে এক অদ্ভুত ঘটনা ঘটল। স্টোর রুম থেকে এক অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন কোনো ধাতব বাক্স খোলা বা বন্ধের আওয়াজ। এরকম বার দুয়েক হওয়ার পর অগত্যা 4 ব্যাটারির বড় টর্চটা নিয়ে অনুপম স্টোর রুমের দিকে এগোলো। দরজার ফাঁক দিয়ে একটা হালকা নীল আলো দেখা যাচ্ছে। তবে কি ভিতরে কেউ রয়েছে? পাশে গার্ডের ঘরে তো দীপকবাবু রয়েছেন, উনি কি কিছু শুনতে বা দেখতে পাচ্ছেন না? দরজার সামনে এক মুহূর্ত থমকে দাঁড়ালো অনুপম, কিন্তু দরজাটা তো বাইরে থেকে বন্ধ। তবে হালকা আলোটা জ্বাললো কে? শব্দটা তো এখনো হচ্ছে। আর কিছু চিন্তা না করে পকেট থেকে চাবি বের করে অনুপম সন্তর্পণে দরজাটা খুলল। ঘরে একটা নীল আলোর বৃত্ত। ও ঢুকতেই প্রায় ওকে ধাক্কা দিয়েই বৃত্তটা বাইরে উধাও হয়ে গেল। মাথাটা যেন ঘুরে গেল অনুপমের। টর্চটা মেঝেতে গড়িয়ে পড়ে নিভে গেল।
সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। কতক্ষণ ওভাবে পড়েছিল জানে না। জ্ঞান আসতেই দেখলো মনোরমা আর সুরজ উৎকণ্ঠিত হয়ে দাঁড়িয়ে। ও নিজেই উঠে ঘরে এলো। ও জানে যে যা ও দেখেছে তা মনোরমাদের বলা সম্ভব নয়, তাহলে ওরা খুবই ভয় পাবে। তবুও ওদের হাজারো প্রশ্নে বলল, একটা ওই আওয়াজ শুনে গিয়েছিলাম, কিন্তু দরজাটা খুলতেই একটা বড় ইঁদুর যেভাবে পায়ের উপর দিয়ে বেরিয়ে গেল, ভয় পেয়ে অসতর্ক হয়ে পড়ে গেলাম। কিন্তু আমি ভাবছি দীপকবাবু কোথায় ছিল, কোনো সাড়া পেলাম না কেন? উনি বয়স্ক মানুষ, হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছেন। সে রাতে শুয়ে শুয়ে অনুপম ভাবতে লাগলো চারিদিকে সব হচ্ছেটা কি। ও তো ভূত বিশ্বাস করে না, কিন্তু কখন ঘুমিয়ে পড়েছিল ও ঠিক জানে না। হঠাৎ ঘুমের মধ্যেই মনে হলো একটা হিস হিস শব্দ আসছে না। মনে মনে প্রশ্নটা হতেই ধরপড় করে উঠে বসলো। মনোরমা আর সুরজ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শব্দটা আসছে পায়ের দিক থেকে। এরপর মোমবাতির আলোয় অনুপম যা দেখলো তাতে ওর শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল যেন। একটা ইন্ডিয়ান পাইথন, যাকে বলে ময়াল সাপ, ক্রমশ বাংলোর শেড থেকে নেমে আসছে। এই অল্প আলোতেও চোখ দুটো ফাটার মতো জ্বলছে। একটা বিকট চিৎকার করে অনুপম লাফিয়ে উঠল। না না না! সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে উঠে পড়ল মনোরমা ও সুরজ। কি হয়েছে? কি হলো? একটা একটা বড় পাইথন মন, তাড়াতাড়ি আলো জ্বালাও। অনুপম সুরজকে দ্রুত কোলে তুলে নিয়ে বলল। কথার সঙ্গে সঙ্গেই লাইট জ্বালালো মনোরমা। কিন্তু কোথায় সাপ? সত্যি তো, সাপ কোথায়? কিছুই তো নেই। তুমি কি ঠিক দেখেছিলে পম? আমি তো স্পষ্ট দেখলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওটা হয়তো দুঃস্বপ্ন ছিল। পরদিন সকালে অনুপম উঠে দেখে যে গার্ডের রুমে তালা দেওয়া। দীপকবাবু কোথায় বেরিয়েছে। একটু পরে গৌতম কাজে এলো। আজ ওদের এখানে তৃতীয় দিন। গৌতম আসতেই অনুপম ওর সঙ্গে চা খেতে বসে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তুমি দীপক সাহা বলে কাউকে চেনো? বয়স কিন্তু 60-এর ঘরে। গৌতম হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, वो कौन है? नामटा तो पहले नहीं सुना। অনুপম ওর কথায় হাসল। তারপর গতকালের পুরো ঘটনাটা বলল সে। সব শুনে গৌতম তো বেশ গম্ভীর। তারপর মুখের কোণে এক চিলতে শুকনো হাসি এনে বলল, कल आपको भूत के बारे में बोला था ना सर, ये सब तो 3 साल से रेगुलर हो रहा है। आगे भी হয়েছে, এখন भी হচ্ছে। আপনি ভয় পাবেন বলে আমি আর কিছু বলিনি। কিন্তু এ দীপক বাবু কোন আছে? অনুপম চায়ে শেষ চুমুক দিয়ে বলল, সত্যি ভুতুড়ে ব্যাপার। আমি প্রথম রাতেই এক সাধুকে দেখেছি জানো। साधु? आप भी साधु को देखा? চা খেতে গিয়ে চমকে যেতেই কিছুটা জামাতে পড়ল গৌতমের। ও মা, তুমি এরকম চমকে গেলে কেন? তুমি কি কিছু জানো? হঠাৎ রান্নাঘর থেকে মনোরমা বেরিয়ে এসে প্রশ্নটা করায় ওরা দুজনেই চমকে গেল। মনোরমা অনুপমের দিকে তাকিয়ে বলল, গত রাতের আসল সত্যিটা আড়াল থেকে শুনলাম।
আসলে তুমি ভূত দেখেছ, ইঁদুর না। কি তাই তো? মনোরমার কথায় অনুপম হাসল, বলল, আসলে সত্যিটা শুনলে যদি ভয় পাও তাই আর বলিনি। দেখো, এরকম জায়গাতে তোমার ট্রান্সফার না হলেই ভালো হতো। তবে এখন যখন হয়েই গেছে তখন আর অযথা ভয় পেয়ে কি হবে। মনোরমার কথায় গৌতম মাথা নেড়ে বলল, मैडम जी बहुत स्ट्रांग माइंडेड है सर, ऐसा करने से ही फायदा। लेकिन आपको 2 गार्ड का भी जरूरत है, मांग लेना बड़े साहब से। और ये जो दीपक बाबू है ना, उसके ऊपर भरोसा कम करना। আচ্ছা, সাধুর ব্যাপারটা কি যেন বলছিলে? অনুপমের উত্তরে গৌতম কিছু বলার আগেই রাজু গাড়ি নিয়ে চলে এলো। অনুপমের একটু মানভঞ্জমে যেতে হবে ডিএফওর সাথে দেখা করতে। কিছু অফিসিয়াল কাজ ছিল তা সারতে। তাই কথাবার্তা অসম্পূর্ণ রেখেই অনুপম বেরিয়ে গেল। 12টার মধ্যে কাজ হয়ে যেতেই ও আবার বাড়ির দিকে রওনা হলো। রাস্তায় রাজুর সঙ্গে অনেক গল্প হলো। গত দুদিনের সব কথা অনুপম রাজুর সঙ্গে শেয়ারও করলো। কথা প্রসঙ্গে জানলো একটা ছোট কাহিনী। আজ থেকে প্রায় 12 বছর আগে এই পুবালি বিটের বাংলোটি তৈরি হয়। যখন সরকারিভাবে এখানকার জন্তু জানোয়ার নিয়ে সমীক্ষা শুরু হয়, তখন এখানে বিভিন্ন রকম শুধু সাপ আর সাপের খাদ্য, বিভিন্ন রকম ইঁদুর ছাড়া আর কোনো জন্তু জানোয়ার খুঁজে পাওয়া যায়নি। আর সবচেয়ে আশ্চর্যের চেয়ে এখানে কোনো জনবসতিও গড়ে ওঠেনি। জায়গাটা ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ পাহাড়ের ঢালের ওপারেই নেপাল। তবে এই জায়গার কোনো রহস্য বা দুর্ঘটনা নিয়েও কোনো কথা কখনো হয়নি। বরঞ্চ অশোক সেন আসার পরই এই জায়গা সম্পর্কে সকলের কৌতূহল বাড়ে। অশোকবাবুই পূর্বজ অফিসারদের মতন শুয়ে বসে না থেকে এখানকার সব কিছু নিয়ে গবেষণা আর সমীক্ষা শুরু করেন। বন জঙ্গল চষে বেড়াতে থাকেন। আর তা করতে গিয়েই একদিন দেখা হয়ে যায় এক সাধুর সঙ্গে। বাংলোর মাথার উপর যে পাহাড়টা জলের উৎস, তার বেশ কিছুটা উপরে তার ডেরা। জায়গাটা ভয়ঙ্কর রকম দুর্গম। ওই সাধু শিবের উপাসক আর অসংখ্য সাপের পালক। সাপ! গল্পের মাঝে হঠাৎ চমকে গেল অনুপম। হ্যাঁ সাহেব, এখানকার সব সাপের মহাকুণ্ড হলো ওই সাধুর ডেরা। একটা ছোট বাঁকে সন্তর্পণে গাড়িটা ঘুরিয়ে রাজু বলল, ততদিনে সাহেবের জীববৈচিত্র্য নিয়ে গবেষণার অনেক কাজ এগিয়েছে। এটা প্রমাণ হয়ে গেছে যে অবিলম্বে সাপের প্রজননে হ্রাস টানা না গেলে আর এখানকার কিছু সাপকে অন্য জঙ্গলে না ছাড়লে শুধু এই ভিট না, আশেপাশের সমস্ত জঙ্গলের জীববৈচিত্র্য একেবারে তছনছ হয়ে যাবে। বহু আগে এখানে রেড পান্ডা, হিমালয়ান ভালুক, ক্লাউডেড লেপার্ড, প্যান্থার, বিভিন্ন প্রজাতির হরিণ ছিল, কিন্তু বিষাক্ত সাপের ছোবলে সব লুপ্ত হয়ে গেছে। তারপর কি হলো? ওই সাধুর সাথে সেনবাবুর দেখা হলো? হ্যাঁ, দেখা তো হলো, কিন্তু সাধু সেন সাহেবের কোনো কথাতে রাজি হলেন না। উপরন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে বাংলো করায় তার যে সাধন ভজনে অসুবিধা হচ্ছে তা বলে এই অঞ্চল খালি করতে বললেন। তো সেন সাহেব বি ব্যর্থ হয়ে ফিরে এলেন। তো সেন সাহেবও ব্যর্থ হয়েই ফিরে এলেন। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ ব্যাপারে পত্র দিলেন, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাধুর ভাবাবেগে আঘাত করতে চাইল না। উপর থেকে আদেশ এলো যে সেন সাহেব যেন তার এই উদ্যোগকে এখানেই থামিয়ে দেয়। এই অবধি বলে রাজু থামল। পাহাড়ের বাঁকের মুখে একটা ছোট বাড়ির সামনে ওরা গাড়ি থামালো।
তারপর সেন সাহেব কি করলো? আসুন স্যার, আমরা না হয় একটু চা খেয়ে নিই। রাজুর অনুরোধে অনুপম গাড়ি থেকে নামলো। তারপর একটা ঢাল বেয়ে সরু পথ দিয়ে বাড়িটার বারান্দায় নামলো। এটা একটা ছোট চায়ের দোকান, দুটো চেয়ার পাতা ছিল। অনুপমরা গিয়ে বসতেই রাজু আবার শুরু করলো। সেন সাহেব এরপর খুব ভেঙে পড়লেন। জীব জন্তু জঙ্গল নিয়েই তার জীবন, এজন্য উনি বিয়ে থাও করেননি। তার গবেষণা মাঝপথে বন্ধ করতে উনি রাজিও হননি। তাই অবশেষে একদিন দুপুরে সঙ্গে দুজন গার্ড নিয়ে তিনি ওই সর্পকুণ্ড অভিমুখে যান। সাধু তখন ধ্যানে মগ্ন, আশেপাশে একেবারে সাপ কিলবিল করছে। ওনাকে দেখে সাধুর ধ্যান ভাঙল। সেন সাহেব পুনরায় তাকে জীব বৈচিত্র্য বাঁচানোর জন্য অনেক অনুরোধ করেন। বলেন যে কদিন পরে এই জঙ্গলে সাপদের খাবার আর থাকবে না, তাই তাদের ভালোর জন্যেই অন্য কোথাও সরিয়ে দেওয়া দরকার। তাহলে এ জঙ্গলে আবার সবাই ফিরে আসবে। কিন্তু সাধু রাজি হলেন না। তিনি বলেন যে তিনি নাকি এক অতীন্দ্রিয় ক্ষমতাতে বাইরের জঙ্গলের সর্পকুলকেও এখানে টেনে আনবেন। এটা নাকি সাপের পীঠস্থান হবে। এরকম চলতে চলতে আচমকা সেন সাহেব পকেট থেকে পিস্তল বার করে সাধুর বুকে গুলি করেন, আর কিছুক্ষণের মধ্যেই সাধুর মৃত্যু হয়। মারা যাবার আগে সাধু অভিশাপ দেয় যে তার মৃত্যু হলেও তার আত্মা এই জঙ্গলে সর্বদা এই সর্পকুলের সাথেই থাকবে, আর ওই বাংলোতে কাউকে আর শান্তিতে থাকতে দেবে না। আর ওই প্রতি পূর্ণিমাতে এই বাংলোতে যারা থাকবে তারা সবাই কোনো না কোনোভাবে মারা যাবে। ততক্ষণে চা এসে গেছে। অনুপম মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। তারপর কি হলো রাজু? ওই দুজন গার্ড সেন সাহেবের খাস লোক ছিল, তাই সেন সাহেবের অনুরোধে এই খুনটা গুপ্তই ছিল। পরে সেন সাহেবের মৃত্যুর পর অবশ্য তা জানাজানি হয়। তারপর চায়ে চুমুক দিয়ে অনুপম জিজ্ঞাসা করল, চাটা অপূর্ব বানিয়েছে দোকানদার। তারপর সাধু শরীর ওই কুণ্ডের কাছে একটু নিচে একটা ঝোড়ার পাশে কবর দেওয়া হলো। সাধুর সঙ্গে সব জিনিস একটা টিনের বাক্সে ভরে বাংলোতে নিয়ে আসা হলো। সেন সাহেব কিছুতেই সাধুর অভিশাপ টভিশাপ বিশ্বাস করলেন না। ওই গার্ডদের সাহায্যে ওই 1 মাসের মধ্যে প্রায় 100-র ওপর সাপকে উদ্ধার করে বিভিন্ন জঙ্গলের বিটে ছাড়া হলো। এরপর সত্যি সত্যি জঙ্গলে সাপ কমে গেল। এদিকে সরকার পক্ষ সাধু খুনের ব্যাপারে আর কিছু জানল না। এ অবধি সবই ঠিক ছিল। সেনবাবুর গবেষণাও দ্রুত এগোতে লাগলো। ধীরে ধীরে পূর্ণিমার দিন এলো। আবার কিভাবে যেন সাপের উপদ্রব যেন বাড়তে থাকলো। আবার কিছু সাপ এদিক ওদিক ছাড়া হলো, কিন্তু তাতেও সমস্যা মিটল না। এদিকে বাংলোতে নানা সব অদ্ভুত ঘটনা ঘটছে, কিন্তু সেনবাবু তো বিজ্ঞান মনস্ক, তাই কোনো সাবধানতার ধার ধারলেন না। সেদিন রাতে খুব দুর্যোগ ছিল। মধ্যরাতে সেনবাবুর চিৎকারে গার্ডদের ঘুম ভেঙে যায়। ওরা ছুটে আসে আর দেখে যে গোটা বাংলোতে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে, আর সেনবাবু বাংলোর বারান্দাতে মরে পড়ে আছেন। তারা ওই সময় মৃতদেহের সামনে ওই সাধুকে জীবন্ত দেখতে পেয়ে দুজনেই ভয়ে পালিয়ে আসে। সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হলো ওখান থেকে ফেরার সময় ওদের একজন অনভ্যস্ত হাতে সেনবাবুর গাড়ি নিয়ে পালাতে গেলে গাড়ি খাদে পড়ে যায়। একজন তো ঘটনাস্থলেই মারা যায়, আর একজন মারা যায় 3 দিন পর। তার কাছ থেকেই এই পুরো ঘটনাটা জানা গিয়েছিল। এই অবধি বলে রাজু থামল। তারপর চায়ের দোকানের অল্প বয়সী ছেলেটার দিকে তাকিয়ে বলল, এই 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 দিল বাহাদুর, ওই জবানবন্দি দেওয়া গার্ডের ছেলে। কথাটা শুনে বেশ চমকে গেল অনুপম। ছেলেটি ওই বছর 15 হবে। অনুপমকে হাত জোড় করে ঘরে গেল একবার, তারপর একটা মোটা ডায়েরি নিয়ে এসে অনুপমের হাতে দিল।
এটা হলো সেন সাহেবের সেই গবেষণালব্ধ ফলাফল নোট করার ডায়েরি, যা উনি মারা যাবার পর গার্ডরা নিয়ে পালিয়ে আসে সরকারি দপ্তরে জমা দেবে বলে। কিন্তু তার আগেই, আচ্ছা, গতকাল যে কঙ্কালটা আমরা কূপ খুঁড়তে গিয়ে পেলাম, তবে কি ওটা ওই সাধুর ছিল? রাজুর কথার মাঝে হঠাৎই অনুপম বলে উঠল, তাই নাকি স্যার? সেটা কিন্তু হতেও পারে, কারণ যে তিনজন কবর দেওয়ার সময় সাক্ষী ছিল তারা তো আর কেউ বেঁচে নেই। সৌভাগ্যজনকভাবে আমি সেদিন বাংলোতে গাড়ি নিয়ে অপেক্ষা করছিলাম, তাই এই ঘটনার বিন্দু বিসর্গও জানতাম না। তবে গুলির আওয়াজ পেয়েছিলাম একটা, কিন্তু সাহেবকে আর প্রশ্ন করতে সাহস হয়নি। রাজু গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, তার মানে তুমি যে টিনের বাক্সের কথা বলছিলে, মানে যার মধ্যে ওই সাধুর ব্যবহৃত জিনিসপত্র আছে, তা এখনও ওই বাংলোর স্টোর রুমেই আছে? তা হবে স্যার, আমি তো আর জানি না। আচ্ছা, এই এই 3 বছরে কেউ আর পূর্ণিমা রাতে থাকেনি? এই ব্যাপারে তুমি কিছু জানো? না স্যার, প্রথমত যারা এসেছে এমনিতেই গার্ড ছাড়া 2-1 মাসের বেশি কেউ থাকেনি। কিন্তু সেন সাহেবের ঘটনা জানার পর কেউ আর ওই দিন থাকা সাহস করেনি। ওই সময় 3-4 দিন রিম্বিক, মেঘমা কিংবা গৈরিবাসের অন্য বিটে চলে গেছে, আর না হয় ফালুট বা সান্দাকফুতে ছুটি কাটাতে গেছে। কথা বলতে বলতে কখন যে গাড়িটা বাংলোর এরিয়াতে ঢুকে পড়েছে অনুপম সেটা খেয়ালই করেনি। হঠাৎ সুরজের একটা চিৎকার কানে আসতেই গাড়ি থেকে নেমে অনুপম ছুটতে শুরু করলো। পিছন পিছন রাজুও। স্টোরের নিচের ঢাল থেকে চিৎকারটা আসছে, কিন্তু ওখানে সুরজ গেল কোন সাহসে, আর কার সঙ্গেই বা গেল? কোনো বিপদ হলো? ইতিমধ্যে মনোরমাও বেরিয়ে এসেছে। অনুপমকে দেখে বলল, ঘুরতে যাবার বায়না করছিল বলে গৌতমী তো ওদিকে নিয়ে গেল। তিনজনই ছুটল সেদিকে। একটা ছোট টিলার পিছন থেকে সুরজের চিৎকারটা আসছিল। শব্দ লক্ষ্য করে ওরা সেখানে গিয়ে যা দেখল, নিজের চোখকে আর কেউ বিশ্বাস করতে পারল না। একটা বিশাল বড় রেটিকুলেটেড পাইথন গৌতমকে ভয়ানকভাবে পেঁচিয়ে ধরেছে, আর তার মাথাটা ধীরে ধীরে নেমে আসছে গৌতমের মুখ বরাবর। দুটো চোখে ভয়ঙ্কর হিংস্রতা, জিভ দুটো লকলক করছে শিকারকে দেখে। কাল বিলম্ব না করে অনুপম সার্ভিস রিভলভার থেকে পরপর 3টে গুলি ছুড়ল ওর মাথা লক্ষ্য করে। একটা বিজাতীয় চিৎকার করে সাপটা মাটিতে লুটিয়ে পড়ল। রাজু আর অনুপম গৌতমকে সাপের গ্রাস থেকে মুক্ত করল। ভাগ্য ভালো যে গৌতম জ্ঞান হারায়নি। সামনেই শ্রীখোলা নদী, কুলকুল শব্দ হচ্ছে। মনোরমা গিয়ে কিছুটা জল এনে চোখে মুখে একটু ঝাপটা দিতেই ধাতস্থ হলো গৌতম। তবে সাপের পেছনে আর মাটিতে ঘষতে যাওয়ায় ও শরীরের অনেক জায়গাতে ছাল উঠে গেছে। এর মধ্যে মনোরমা চা বানিয়ে নিয়ে এসেছে, যাতে গরম চা খেয়ে গৌতম একটু ধাতস্থ হয়। চা খেতে খেতে কথা হতে লাগলো। গৌতম সুরজকে বুকে জড়িয়ে আদর করলো অনেকক্ষণ। বলল, सर, आज सूरज के वजह से मैं बाल बाल बच गया। ठीक समय में आप लोगों को इन्फॉर्म किया ना। কি হয়েছিল বলো তো? আমি ওই सूरजকে সব ঘুমাকে दिखाচ্ছিলাম। हम दोनों नदी के सामने बिल्कुल खोए हुए थे। ये जानवर कहाँ था कौन जाने, अचानक हमला बोल दिया। অনুপম সুরজের দিকে তাকিয়ে দেখলো ও এখনো হাঁ করে তাকিয়ে রয়েছে। কোথা থেকে কি হয়ে গেল তা ওইটুকু শিশুর মাথায় ঢোকেনি। অনুপম একটা ফিতে এনে সাপটাকে মাপল। লম্বায় প্রায় 21 ফুট,
ফিতে পকেটে রেখে অনুপম মাথা চুলকোতে লাগলো। এই সাপ এখন তো প্রায় বিলুপ্ত প্রজাতির। এরা মূলত নদীর পাড়ে বা পাহাড়ে পাথরের আড়ালে থাকে। তবে মাটি থেকে এত উঁচুতে একে পাওয়া আশ্চর্যজনক। আমার খুব খারাপ লাগছে যে গৌতমকে বাঁচাতে ওটাকে মারতেই হলো। কিন্তু স্যার, গোটা সিঙ্গলীলা জঙ্গলে কিন্তু এই সাপ নেই। শুধু এই সাপ কেন, গত 10 বছরেও আমি এইখানে অন্য কোনো বিটে সাপ দেখিনি। রাজু কথাটা বলে একবার হাত ঘড়িটা দেখল। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমার মনে হয় ওই সাধুই এইসব সাপ বাইরে থেকে এনেছেন। আমার মনে হয় যে সেন সাহেবের ডায়েরিতে এ ব্যাপারে বেশ কিছু তথ্য পাবো। ওরা যখন এইসব আলোচনা করছে, মনোরম তখন সুরজকে নিয়ে নদীর জলে নুড়ি পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলছিল। অনুপমও ওদের সঙ্গে জলে নামলো। তারপর পাড়ের দিকে ঘুরে দাঁড়িয়ে গৌতম আর রাজুকেও ডাকলো। সত্যি এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল। এখান থেকে ফেরা খুবই কঠিন। কথা বলতে বলতে হঠাৎ নদীর জলে কিছু একটা চিকচিক করতে দেখে অনুপম আকাশের দিকে তাকিয়ে চমকে গেল। ওটা পূর্ণাঙ্গ চাঁদের প্রতিবিম্ব, জলের ঢেউয়ে কেটে কেটে যাচ্ছে। তার মানে আজ কি পূর্ণিমা? ওর কথায় রাজু মাথা নাড়ল। হ্যাঁ স্যার, আজই পূর্ণিমা। তবে আর আজকের রাতটা আপনাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। জানি না সত্যি কোনো বিপদ হবে কি না, নাকি পুরো ব্যাপারটাই কাকতালীয়। রাজুর কথায় অনুপম মাথা নাড়ল। তারপর মনোরমা সুরজকে নিয়ে পাড়ে উঠে এলো। এর মধ্যে আর একটা ছোট ঘটনা ঘটল। কি যেন সেন সাহেবের ডায়েরিটা গাড়ির মধ্যে থেকে নিয়ে গেছে। কেউ খুঁজে পেল না। এদিকে সন্ধে হয়ে আসায় রাজু আর গৌতমও বিদায় নিল। যদিও আজকে ওদের ছাড়তে মন চাইছিল না, কিন্তু ওরাও খুব ভয় পেয়েছে, তাই ছাড়তেই হলো। চাঁদের আলোতে পুরো বাংলোটা যেন ভেসে যেতে লাগলো। ঘরে ফিরতেই এক অজানা আশঙ্কাতে অনুপমের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সেন সাহেবকে করা সাধুর অভিশাপের কথা মনে পড়ল। গৌতম কি পাইথানে যে অ্যাটাক করলো, সেটা কি তবে অভিশাপের সূচনা? চাটা একটু তাড়াতাড়ি খেলো সবাই। অনুপম সেনবাবুর ঘটনা আর সাধু বাবার অভিশাপের পুরো ঘটনাটাই মনোরমাকে বলতে দুজনেই আসন্ন বিপদের সম্ভাবনাতে আশঙ্কাগ্রস্ত হয়ে গেল। ওরা আসন্ন বিপদ নিয়ে এতটাই আলোচনাতে মশগুল ছিল যে সুরজ কোথায় গেল কেউই খেয়াল করেনি। হঠাৎ ওকে বারান্দা থেকে ভয় পেয়ে দৌড়ে আসতে দেখে ওরা বারান্দাতে গিয়ে দেখলো যে দীপক সাহা অন্ধকারে দাঁড়িয়ে। উফ, হ্যাঁ, আপনি এসেছেন? বৃদ্ধ কিছু জবাব দিল কিনা ঠিক শুনতে পেল না ওরা। কেমন যেন গোল মেলে। আপনি সকাল থেকে ছিলেন কোথায়? আমি তো আগে থেকে বলেছিলাম যে আমি শুধু রাতটুকুই থাকবো। লোকটা একটা শুকনো কাশি দিয়ে বলল। বড্ড ফ্যাস ফ্যাসে গলা। এই গলা কেমন যেন যান্ত্রিক শোনালো ওদের কাছে। শুনুন, আপনারা একটু শুনুন। আজ পূর্ণিমা, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আপনারা সবাই ঘরে থাকবেন, কোনো রকম কোনো অবস্থাতেই বাইরে আসবেন না। জানালাগুলো সব বন্ধ করে রাখুন, আর এই গুঁড়োটা সারা ঘরে ছড়িয়ে দিন এখনই। লোকটার কথাগুলো বড় কর্কশ শোনালো ওদের। আচ্ছা, উনি কি তবে
সাধুর অভিশাপের কথা জানেন? কয়েকটা কথাতেই কেমন যেন সম্মোহিত করে দিল ওদের। অনুপম হাত বাড়িয়ে প্যাকেটটা নেবার সময় যেন একটা অদ্ভুত শিহরণ টের পেল। লোকটার সঙ্গে কথা বলে ওরা ঘরে এলো। আলো জ্বালিয়ে সারা ঘরটা ভালো করে সার্চ করে সেই গুঁড়োটা ছড়িয়ে দিল অনুপম। মনোরমা ততক্ষণে জানালাগুলো পরীক্ষা করে ফেলেছে। সুরজ এই বয়সে কিছুই বুঝতে পারল না যে কি হতে চলেছে। ও শুধু ফ্যাল করে তাকিয়ে রইল মা বাবার দিকে। রাত 8টা পর্যন্ত কোনো অস্বাভাবিকতা টের পেল না ওরা। তবে কেমন যেন একটা গুমোট কুমোট ভাব। যেখানে ঘরের ভিতর মোটা জ্যাকেট লাগে, আজ উল্টে যেন গরমই লাগছে। এক অজানা আশঙ্কাতে রাত 8:30টার মধ্যেই ডিনার সেরে ফেলল ওরা। এর মধ্যে মনে হলো যে বাইরে ঝড় উঠেছে। বাতাসে শো শো শব্দটা ক্রমশ তীব্র হচ্ছে। রাজুর মুখে যেটুকু শুনেছিল কাল, তাতে সেন সাহেবের মৃত্যুর দিনও এরকম পাহাড়ি ঝড় উঠেছিল। তবে কি আজ আবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে? এর মধ্যেই ঘরের ভেতর থেকেই প্রচণ্ড ঝড়ের দাপট অনুভব করলো ওরা। এত শব্দ হতে লাগলো যেন পুরো বাংলোটাই উড়িয়ে নিয়ে যাবে। সেই সঙ্গে প্রচণ্ড শব্দে বাজ পড়তে লাগলো। বৃষ্টিও নামলো প্রবলভাবে। ঝড় বৃষ্টির আওয়াজ ছাড়াও আরেকটা আওয়াজও কিন্তু ক্রমশ ধ্বনিত হতে থাকলো চারিদিকে। সেটা প্রাকৃতিক না মনুষ্য কণ্ঠে। অনুপমের ইশারাতে মনোরমাও শুনল, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। এ তো মনে হয় সেই সাধুর কণ্ঠ। হে ভগবান! মনোরমা এক হাতে সুরজকে ধরে অনুপমের বুকে আশ্রয় খুঁজল। সব কিছু তাণ্ডবে পুরো কাঠের বাংলোটাই প্রবলভাবে কাঁপতে লাগলো, যেন যে কোনো মুহূর্তে সব ভেঙে পড়বে। এরকম ভয়ানক ঝড় এর আগে কোনোদিন ওরা প্রত্যক্ষ করেনি। এর মধ্যে হঠাৎ আবার কারেন্ট চলে গেল। পুরো বাংলো ডুবে গেল অন্ধকারে। অনুপম সুরজকে বুকে টেনে মনোরমাকে নিয়ে বিছানার এক কোণে বসে ভগবানকে ডাকতে লাগলো। হঠাৎ গায়ের ওপর বৃষ্টির জল পড়তে উপর দিকে তাকিয়ে খেয়াল করলো প্রচণ্ড ঝড়ে বাংলোর চাল কিছুটা উড়ে গেছে। সেই সঙ্গে ভেঙে পড়েছে ফলস সিলিংও। ওরা মুহূর্তের মধ্যে মেঝেতে লাফ দিতেই ওপর থেকে কড়ি বর্গাগুলো সব হুড়মুড় করে ভেঙে পড়লো খাটের ওপর। মনোরমা আর সুরজ প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে উঠল। ওরা লক্ষ্য করলো এক এক করে কাঠের জানালার পাল্লাগুলো যেন ভেঙে পড়ছে, নাকি কেউ ভেঙে দিচ্ছে। মেঘের গর্জন যেন আরো ভয়ঙ্করভাবে হতে লাগলো। জানালার ভাঙা অংশগুলো থেকে ক্রমশ জলের ছাড় ঢুকতে লাগলো। অন্ধকারে মনে হলো অসংখ্য সাপ খোলা জানালা দিয়ে আর ভাঙা চাল দিয়ে ঘরে ঢুকে পড়ছে। ভয়ে চোখ বন্ধ করে ফেলল অনুপমরা, কিন্তু পরক্ষণেই চোখ মেলতে বাধ্য হলো। ঘরের ভেতর এক অদ্ভুত নীলাভ জ্যোতি। তার মধ্যে থেকেই বেরিয়ে এলো সেই না দেখা সাধু। যাকে প্রথম দিন স্বপ্নে অনুভব করেছিল অনুপম, যার কঙ্কালকে উদ্ধার করার পরও পুনরায় সমাধিস্থ করতে হয় পুলিশের ভয়ে। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। সাধুর হুঙ্কারে 10 দিক কেঁপে উঠল। তার জ্যোতির ছটায় যেন চোখ ঝলসে যাবার উপক্রম। তবে কি কঙ্কালে হাত দেওয়াতে ওরও পাপ লাগলো, কিংবা আজ ওই পাইথনটা মারার জন্য? জঙ্গল সাপদের জন্য সংরক্ষিত করতে হবে।
অনেক কষ্ট করে এখানে এদের আমি এনেছি। আমার মৃত্যুর পর নষ্ট হতে দেব না। অনুপম খেয়াল করলো যে মনোরমা আর সুরজ ভয়ে অজ্ঞান হয়ে গেছে। ওরও মাথা ঘুরছে প্রবলভাবে, গলাটাও শুকিয়ে কাঠ, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে নিজেও অজ্ঞান হয়ে যাবে। ঠিক এমন সময় পর পর কয়েকটা গুলির শব্দ মনে হলো ঘর থেকেই আসছে। ওরা আর সাধু ছাড়া তৃতীয় কোনো এক ব্যক্তির উপস্থিতি টের পেল। এ কি, দীপক সাহা ঘরে ঢুকলো কিভাবে? লোকটা কি মায়াবী নাকি? এদিকে অসংখ্য সাপ লোকটাকে পেঁচিয়ে ধরেছে, সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপই নেই। গুলির আওয়াজে মনোরমা আর সুরজের জ্ঞান ফিরে এলো। এদিকে সাধু ক্রমাগত হেসেই চলেছে। দীপক সাহার অবস্থাও সংকটজনক। বজ্রপাতের আলোতে যতটুকু দেখা যায়, পুরো শরীর বেয়ে কিলবিল করছে নানা ধরনের সাপ। হাতের পিস্তলটা অকেজো হয়ে যাচ্ছে ক্রমশ। হঠাৎ সেই অবস্থার মধ্যেই লোকটা অনুপমের দিকে তাকালো, কর্কশ কণ্ঠে বলল, এখনই স্টোর রুমে যান। দেখুন, একটা টিনের বাক্সে সাধুর সব সরঞ্জামগুলো রয়েছে। ওগুলোই ওনার প্রাণ ভোমরা, ওগুলো নদীর জলে ভাসিয়ে দিন, যান। সাধুর সব ক্ষমতা চিরজীবনের মতো নষ্ট হয়ে যাবে। কথার সঙ্গে সঙ্গে অনুপম আর মনোরমা সুরজকে নিয়ে স্টোর রুমের দিকে ছুটলো দরজা খুলে। কিন্তু এ কি, সারা উঠোন জুড়ে কিলবিল করছে সাপ। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল ওদের। এদিকে ঘরে তখন তুমুল লড়াই চলছে সাধু আর দীপকে। এক মুহূর্তের জন্য ওর মনে হলো যে দীপক সাহা কোনো মানুষ হতে পারে না। যেভাবে সারা শরীরে সাপ নিয়েও ও সাধু বাবাকে আটকে রেখেছে, তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। অনুপমরা দাঁড়িয়ে যেতেই দীপক সাহা এবার ধমক দিয়ে উঠল। দু চোখ তার ফাটার মতো জ্বলছে, গায়ে পাশবিক শক্তি। এক ঝটকাতে সাপমুক্ত হয়ে তিনি সাধুকে আক্রমণ করলেন। হাতের পিস্তল আবার গর্জে উঠল। ঠিক সেই মুহূর্তে অনুপমের মনে হলো নিজের সার্ভিস রিভলভারের কথা। পরপর গুলি চালিয়ে সাপদের মাঝখান দিয়ে ও পথ করে নিতে লাগলো। স্টোর রুম পর্যন্ত 50 ফুট দূরত্ব যেন 500 মিটার মনে হলো। নির্জন পাহাড়ে পরপর গুলির শব্দে মনে হতে লাগলো যেন যুদ্ধ বেঁধে গিয়েছে। টকের 6টি গুলি শেষ করে শেষ অব্দি লক্ষ্যে পৌঁছে টিনের বাক্সটা খুলে ফেললো অনুপম। ওই সাধুর ব্যবহৃত সব জিনিস, রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে কৌপিন, কোমণ্ডুল, বালা, আরো অনেক কিছু। এখন এত দেখার অবশ্য সময় নেই। নদী অবধি পথটা আরো দীর্ঘ, আরো ভয়ঙ্কর। ওরা ছুটতে লাগলো। পিছন পিছন আসতে লাগলো সাধুর নীলাভ সেই জ্যোতিচ্ছটা, আর তার পিছনে মায়াবী দীপক বাবু। সাধুর পুনরায় চিৎকারে মনে হতে লাগলো যে কোনো মুহূর্তে অচৈতন্য হয়ে পড়ে যাবে ওরা। এ যেন এক অপার্থিব জগতের ডাক, যা শুনলে হৃৎস্পন্দন যখন তখন স্তব্ধ হতে পারে। সাধুর লক্ষ্য এখন ওই টিনের বাক্স, যার মধ্যে আছে ওর প্রাণ ভোমরা। অনুপমে যেন দম ফুরিয়ে আসতে লাগলো। কেউ যেন ওকে পিছন থেকে টেনে ধরে রেখেছে, তবুও ও ছুটছে। আস্তে আস্তে মনোরমা সুরজ কখন যে ছিটকে গেল ও খেয়ালও করলো না, কিন্তু তবুও দৌড়চ্ছে ও। সামনে একটা টিলা যেন হঠাৎই ওর পথ রোধ করে দাঁড়ালো। ও না থেমে লাফিয়ে উঠল। ওপারেই নদী। এক মুহূর্ত দেরি না করে টিনের বাক্স ছুঁড়ে দিল গহীন স্রোত লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে একটা বিকট চিৎকার। পিছনে তাকিয়ে দেখে
নীল আলোর সাধুর অবয়বটা কেমন যেন বেঁকে চুড়ে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মাথাটা ঠিক সেই মুহূর্তে ঘুরে গেল অনুপমের। তারপর আর কিছুই মনে নেই। কতক্ষণ ওভাবে পড়েছিল তা সে জানে না। কিছুক্ষণ পর মনোরমার কোমল হাতের স্পর্শে ওর জ্ঞান ফিরল। দেখল সারা শরীরে অসংখ্য চোট আর আঘাত নিয়ে ওরা নদীর পাড় থেকে ওকে তোলার চেষ্টা করছে। ওদেরও বিধ্বস্ত অবস্থা। ততক্ষণে ভোরের আলো ফুটেছে, কিন্তু দীপক সাহাকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। লোকটা যেন ভোজবাজির মতন উবে গেল। একটু পরেই রাজু আর গৌতম একসঙ্গে এলো। ওরা অতি সন্তর্পণে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগলো। ওদের মুখ দেখে মনে হলো গভীর উৎকণ্ঠাতে রাতে ঘুমোতেই পারেনি। বাংলোর বারান্দাতে ওদের তিনজনকে জীবিত দেখে রাজু আর গৌতমের মুখেও খুশির ঝিলিক দেখা গেল। গুড মর্নিং স্যার, সবাই ঠিক আছেন দেখে সত্যি খুব ভালো লাগছে। ওর কথায় একটা শুকনো হাসি হাসল অনুপম। গৌতম ওদের অবস্থা দেখে তাড়াতাড়ি চা জলখাবার করে আনলো। তারপর সবাই মিলে বসে অনুপমের মুখ থেকে গতকালের পুরো ঘটনাটা শুনল। সব শুনে গৌতম বলল, भगवान का लाख लाख शुक्रिया, हाँ आप लोग जिंदा है। लेकिन वो दीपक बाबू किधर है? জানি না, সকাল থেকে তো আমরাও খুঁজে পাচ্ছি না। অনুপম চোখ বন্ধ করে গতকালের ঘটনাটা মনে করার চেষ্টা করে বলল, তবে যেভাবে উনি সাপ আর সাধুর সাথে লড়েছেন তাতে উনি কোনো মানুষ হতে পারেন না। अच्छा স্যার, একবার ওই গার্ডের রুমটা দেখলে হয় না? বলা যায় না, উনি হয়তো ওখানেও বিশ্রাম করতে পারেন। রাজুর কথাতে অনুপম একবার সম্মতিসূচক ঘাড় নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, একবার দেখতে পারো গিয়ে, যাও। রাজু গেল দেখতে। তারপর অবাক চোখে ফিরে এলো। হাতে সেই সেনবাবুর ডায়েরি, যা কাল গাড়ি থেকে কেউ নিয়ে গিয়েছিল। স্যার, চাবি দরজাতেই ঝুলছিল, কিন্তু ভিতরে তো কেউ নেই। আর এই অবাক কাণ্ড, এই ডায়েরিটা ওখানেই পেলাম। রাজুর কথায় অনুপম ডায়েরিটা হাতে নিয়ে বলল, ভেবেছিলাম গতকাল রাতে এটা পড়ব, কিন্তু আর তো সুযোগই হলো না। কথা বলতে বলতে মোটা ডায়েরিটার পাতা পরপর উল্টোতে লাগলো। বাংলা ইংরেজি মিশিয়ে অসংখ্য তথ্য লেখা রয়েছে, যা পরে মন দিয়ে পড়তে হবে। পরবর্তী সময়ে যা জঙ্গল নিয়ে গবেষণাতে কাজে দেবে। অনুপম আগ্রহ নিয়ে দ্রুত পাতা উল্টাতে লাগলো। যত পড়ছে ওর চোখ মুখ তত উজ্জ্বল হয়ে উঠছে। এত পরিসংখ্যান আর তথ্য মনে হয় না আর কেউ লিখেছে বলে। দেখতে দেখতে শেষ পাতায় এসে অনুপম চমকে উঠল। তাতে লেখা আছে, সাধুকে বিশ্বাস না করে তার শক্তি সম্পর্কে সচেতন না হয়ে আমি যে ভুল করেছি, জীবন দিয়ে তার মূল্য চোকাতে হয়েছে। গতকাল সাধুর আত্মাকে চিরদিনের মতন সমাহিত করে তার প্রায়শ্চিত্ত করলাম। ধন্যবাদ মিস্টার অনুপম সামন্ত আর তার পরিবারকে আমার গবেষণার শেষটুকু লেখার আর পাহাড়ের আতঙ্ককে চিরতরে শেষ করতে আমাকে একটু আশ্রয় দেওয়ার জন্য। ইতি দীপক সাহা ওরফে মিস্টার অশোক সেন। আপনারা শুনছিলেন লেখক কৃষ্ণগোপাল গুপ্তের লেখা অভিশপ্ত রাত গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলে গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপডেটস পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।